আজকে আমি জারণ সংখ্যা নির্ণয়ের পর্ব 2 নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা পর্ব 1-এ দেখতে পেরেছি যে কোনো একটি যৌগ বা কোনো একটি জটিল যৌগের বা যদি সেই যৌগটির মধ্যে যদি অ্যানায়ন থাকে, মানে কোনো একটি ঋণাত্মক মূলক বা ধনাত্মক মূলক থাকে, সেক্ষেত্রে জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটি দেখেছি। বাট আজকে জারণ সংখ্যা নির্ণয় পর্ব 2-তে আমরা ব্যতিক্রম কিছু দেখব। যে পারঅক্সাইডের ক্ষেত্রে সাধারণত যে কি হয়, যে অক্সিজেনের জারণ মান কত -1 হয়, আর এর জন্য যে প্রতিটি জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে টোটালি ব্যতিক্রম ব্যাপার হয়ে যায়, সেটি দেখব আমরা। তো এটা এই যে ব্যতিক্রম ব্যাপারটাই বিভিন্ন বোর্ড পরীক্ষা বলি কিংবা আমরা যদি ভার্সিটির অ্যাডমিশন টেস্টের কথা বলি, সর্বোচ্চ আকারে এসে থাকে, কারণ এটাই তো ব্যতিক্রম, কোনো কিছুই তো পরীক্ষায় সাধারণত বেশি এসে থাকে। তো এখন প্রথমে আমি ওয়াটারের মধ্যে যে কি অক্সিজেন আছে, অক্সিজেনের জারণ মান দেখব। তো আমরা সাধারণত জানি কি কোনো একটি যৌগের টোটাল জারণ মান কি হয়, 0 হয়। সেক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান আমরা কত জানি, +1 জানি। তাহলে কি এখানে দুইটা আছে, তাহলে কি +2, তাহলে অক্সিজেন জারণ মান কত হবে, -2। এটা কিন্তু স্বাভাবিক অবস্থা, অক্সিজেনের জারণ মান কি -2 হচ্ছে। কিন্তু পারঅক্সাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি, হাইড্রোজেন কিন্তু +2 হচ্ছে দুইটার ক্ষেত্রে। কিন্তু তাহলে এখানে তো এটাও তো 0 বানাতে হবে, নাহলে তো যৌগ হবে না। তাহলে কি এখানে -2 বসাতে হবে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এখানে জারণ মান কত হচ্ছে, একটার ক্ষেত্রে -1। কিন্তু আমরা এখানে কিন্তু অক্সিজেনের জারণ মান স্বাভাবিক অবস্থায় কি জানি, -2 দেখতে পাচ্ছি একটার ক্ষেত্রে। তো এখানে সাধারণত এই পারঅক্সাইডের ক্ষেত্রে -1 হয়ে থাকে এই জন্যেই, কারণ পারঅক্সাইডের যে মূলকটা আছে, মানে গাঠনিক সংকেত যদি পারঅক্সাইড থেকে থাকে, ওয়াটারের কিন্তু গাঠনিক সংকেতটা এরকম, হাইড্রোজেন দুই পাশে দুইটা, একটা অক্সিজেন। এটার মধ্যে কিন্তু কোনো পারঅক্সাইডের গাঠনিক সংকেত নাই। বাট এই পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু এই পারঅক্সাইডের কি এখানে দুইটা হাইড্রোজেন দুই পাশে, আর এই যে পারঅক্সাইডের যে কি গাঠনিক সংকেতটা আছে, এটা থাকলে সেক্ষেত্রে এই অক্সিজেনের জারণ -2 না হয়ে প্রতিটা অক্সিজেনের জারণ মান হয়ে যায় -1। তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, যদি একটি যৌগে পারঅক্সাইড থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন যে কয়টা থাকবে সেগুলি সেই কয়টা অক্সিজেন জারণ মান কিন্তু -1 হবে। মানে পারঅক্সাইডের সংকেতের ভিতরে যে কয়টা অক্সিজেন থাকে, সাধারণত পারঅক্সাইড সংকেতে কিন্তু দুইটা অক্সিজেন দেখতে পাচ্ছি আমরা। তো সেক্ষেত্রে কি দুইটা অক্সিজেন কিন্তু -2। তো একটা অক্সিজেনের ক্ষেত্রে আমরা এতদিন জানতাম -2 হয়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে কি পারঅক্সাইড যদি থেকে থাকে গাঠনিক সংকেতে কোনো একটি যৌগের, তাহলে সেই পারঅক্সাইড সংকেতে যে অক্সিজেন তা থাকবে, সেই অক্সিজেনের জারণ মান -1 হবে। তো এখন আমরা সেই যৌগগুলি দেখব। এগুলি সাধারণত সালফার যে যৌগগুলি থাকে, মানে কেন্দ্রীয় মৌল হিসেবে, সেই যৌগগুলোর মধ্যে বেশি দেখা যায়। তো আমরা একটা যৌগ নিয়ে, এরকম একটি যৌগ যেটি পরীক্ষায় এসে থাকে সর্বোচ্চ আকারে, হাইড্রোজেন 2টি, সালফার যদি আমরা 2টি এবং অক্সিজেন 8টি দিয়ে একটি যৌগ, সালফারের একটি যৌগ তৈরি হলো কেন্দ্রীয় মৌল হিসেবে। তো এখানে বলতেছে যে কি সালফারের জারণ মান কত, ঠিক আছে। তো সালফারের জারণ মান বলতে আমরা x = সালফারের জারণ মান যা বের হবে সেটি বের হবে। তো এখন আমরা যেন অক্সিজেনের সাধারণভাবে কি -2 হয়, তাহলে এখানে 8টি আছে, তাহলে কত হবে, -16 মানে 16। যেহেতু টোটাল জারণ মান 0 বানাতে হবে, সেটা কিন্তু আমরা পর্ব 1-এ শিখে এসেছি যে কি টোটাল জারণ মান 0 হলে সেই যৌগটি কি হয়, সেই যৌগটি আসলে কি স্টেবল যৌগ হয়, কারণ 0 না হলে সেটি যৌগ হইতে পারে না। তো আমি 0ই বানাবো এখন টোটাল। কারণ হাইড্রোজেন কত, দুইটা আছে, তাহলে কত, +2। আর এখন সালফারের তাহলে কত বসাবো, +14, 14। সালফার দুইটার জন্য কত হচ্ছে, +14, আর একটার জন্য কত হচ্ছে, +7। তো এখন এইভাবে কিন্তু আমরা স্বাভাবিকভাবে নির্ণয় করে থাকি, কিন্তু আমরা যদি পরীক্ষা এইভাবে সালফার জারণ মান +7 দেখাই, তাহলে কিন্তু আমরা 0, ঠিক আছে। কারণ এখন আমাদের গাঠনিক সংকেত দেখতে হবে, কারণ গাঠনিক সংকেতে যদি পারঅক্সাইড থেকে থাকে, তাহলে কিন্তু এখানে অক্সিজেনের যে জারণ মান -2 লিখছি সেটা কিন্তু হবেই না, সেক্ষেত্রে কিন্তু -1ও হতে পারে। তো সেটাই দেখব। তো এটা কিন্তু এভাবে দিলে কিন্তু 0 এই যৌগটির ক্ষেত্রে। তো আমরা এই যৌগটি আমরা গাঠনিক সংকেতটি লিখে নিই আগে। তো গাঠনিক সংকেতটি হলো, সালফারের আমরা জানি হাত কয়টি হয়, সালফার হাত হলো
6টি হাত হয়। তো 6টি হাত, এখানে 2টা সালফার আছে কিন্তু, যাই হোক, তার 2টা যেহেতু ডাবল বন্ড দিচ্ছিল কি 2টা হাতে 2টা অক্সিজেন দিয়ে দিলাম। এবার আরেকটা সালফার যদি আমরা লিখি, একটা সালফার লিখলাম, আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, তো 2 হাতে 2টা অক্সিজেন দিলাম, তাহলে 4টা অক্সিজেন কিন্তু চলে গেল, 4টা অক্সিজেন চলে গেছে। আছে কয়টা? 4টা। তাহলে 4টার মধ্যে এখানে দেখেন হাইড্রোজেন আছে, হাইড্রোজেন থাকলে সেক্ষেত্রে কি অক্সিজেনের সাথে হাইড্রোজেনযুক্ত হাইড্রোক্সিল তৈরি হয়, সেক্ষেত্রে তাহলে 2টা হাইড্রোক্সিল তৈরি হবে। তাহলে 2টা হাইড্রোক্সিল যদি আমরা লিখি, এখানে লিখলাম 2টা হাইড্রোক্সিল, আমরা 2টা হাইড্রোক্সিল লিখলাম, এখানেও আমরা কি হাইড্রোক্সিল দিয়ে দিলাম, তো হয়ে গেল। এখন আমরা দেখতেছি কি আরও 2টা অক্সিজেন বাকি রয়েছে, তো আরও 2টা কি 4টা 2টা 6টা, আর 2টা রয়েছে, তাহলে 2টা অক্সিজেন কোথায় যাবে? এই যে এখানে সালফারের সাথে একটা যুক্ত, এই সালফারের সাথে একটা, আর নিজেরা সিঙ্গেল বন্ডের সাথে যুক্ত 2 হাত, যে সেই 2 হাত পূর্ণ করলো। এখন ব্যাপারটা হলো, এই যে গাঠনিক সংকেত লিখলাম, এখান থেকে আমরা বুঝতেই পারি, আমরা জানি, আমরা একটু আগেও বলছি আমি, যে এইভাবে কোনো একটি গাঠনিক সংকেত থাকলে অক্সিজেন, সেটা হলো পারঅক্সাইডের কি গাঠনিক সংকেত। তো এখানে অক্সিজেনগুলো পারঅক্সাইড আকারে আছে, সেহেতু এখানে অক্সিজেনের জারণ কি হবে? -1 হবে একটার জন্য। তো এখানে কয়টা আছে পারঅক্সাইড আকারে? 2টা। স্বাভাবিকভাবে গাঠনিক সংকেত পারঅক্সাইডের কি হয়? 2টা অক্সিজেন থাকে, তাহলে 2টার ক্ষেত্রে তাহলে কি হবে? -2 হবে। এখন আর কিন্তু -4 হবে না, একটার জন্য -1 হলে কি 2টার জন্য -2, তাহলে চলে গেল। এবার যেগুলি আসে, এগুলি কি পারঅক্সাইড আকারে রয়েছে? না, এগুলি কিন্তু পারঅক্সাইড আকারে রয়নি, এরকম গাঠনিক সংকেত আকারে রয়নি, তাহলে 1টা 2টা, এটাও কিন্তু সে আকারে রয়নি। তাহলে 3টা 4টা 5টা 6টা কিন্তু স্বাভাবিক অবস্থায় আছে, তাহলে স্বাভাবিক একটার জন্য কত হবে? -2, তাহলে 6টা আছে, তো 6টার জন্য কত হবে? 1 2 3 4 5 6, তাহলে কত হবে? -12। তাহলে -12 আর কত আসতেছে এখানে? -2, যদি আমরা যোগ করি তাহলে কত? -14। কিন্তু আমরা এখানে আমরা প্রথম অবস্থায় করছিলাম কত? -16, তাহলে এটা ভুল, তাহলে এখানে কত হবে? 14 হবে। যাই হোক, তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে যদি কি হয়, পারঅক্সাইড আকারে থাকে, সেক্ষেত্রে কি -1 হয়। তাহলে এখন হাইড্রোজেন কত? +2। আমরা যদি ডিরেক্ট ওইভাবে লিখি, তাহলে +2 ইন্টু আমরা 2x, যেহেতু সালফার বের করবো, x = সালফার ধরে নিচ্ছি, তাহলে 2x প্লাস কত? এখন আর 16 না, কিন্তু এখন কিন্তু 14, তাহলে কত? প্লাসে মাইনাসে, আচ্ছা আমরা ডিরেক্ট লিখলাম 14 লিখলাম, = কত? 0। তাহলে টোটাল যে যার মান 0, সেটা লিখলাম 0, আর এই 14 লিখলাম, তাহলে 2 ইন্টু 2, সরি এখানে প্লাস হবে, প্লাস 2x প্লাসে মাইনাসে -14 মানে 14 = 0, তাহলে কত? 2x = কত হচ্ছে? +12। তাহলে x = কত আসতেছে এখানে? x = আসতেছে আপনার কত? +6। তাহলে কি এখন আমরা দেখতেছি কি সালফারের যে জারণ মানটা, সেটা কিন্তু +6 আসতেছে, কিন্তু আমরা যদি কোনো কারণে স্বাভাবিক নিয়মে যদি এখানে ডিরেক্ট সংখ্যা বসিয়ে বের করি, তাহলে কিন্তু 0, কারণ আমাদের অবশ্যই এই সালফারের যে যৌগগুলো আছে, এই যৌগগুলোর মধ্যে আমাদের অবশ্যই দেখতে হবে গাঠনিক সংকেতে কি পারঅক্সাইড আছে কিনা, বা কোন একটি যৌগে যদি পারঅক্সাইড থাকে, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনের জারণ মান কী হবে? -1 হয়ে থাকবে। তো আমরা দেখলাম যে পারঅক্সাইড থাকলে আসলে জারণ মান কীভাবে নির্ণয় করতে হয়। তো এটা কিন্তু পরীক্ষায় সর্বোচ্চ আকারে এসে থাকে। তো আরেকটি এরকম আসে, এটা 90% পরীক্ষায় দেখা যায় যে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, পাবলিক পরীক্ষাগুলিতে এসে থাকে, H2SO5। তো এটাও কিন্তু সালফার একটি যৌগ। তাহলে স্বাভাবিকভাবে যে আমরা নির্ণয় করি, আমাদের বললো x = মানে সালফারের জারণ মান নির্ণয় করতে বললো, তো আমরা স্বাভাবিকভাবে কি -10 বসাই দিলাম, একটা অক্সিজেনের জন্য জানি -2, তাহলে কত? -10, 5 দুগুণে কত? 10, তাহলে -10 বসাইলাম এখানে। তো এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু +1 একটার জন্য, তাহলে এখানে কি +2 দুইটার জন্য, তাহলে এখানে কি x = কত বসাবো? যে তোমার যার মান 0 বানাইতে হবে, টোটাল 0 = তাহলে 0 বানাইতে হলে এখানে বসাতে হবে কত? +8। তা আমরা দেখতেছি এখানে x = কত পেলাম আমরা? একটার জন্য +8, কিন্তু এটা যে আমরা পরীক্ষায় দিই আবারও 0 পাবো। তো আমাদের কি আবার সালফার যেহেতু আছে আর যেহেতু অক্সিজেন আছে, সেহেতু আমার কি আমাদের গাঠনিক সংকেতটা দেখতে হবে যে এখানে কি পারঅক্সাইড আছে কি না। তো আমরা গাঠনিক সংকেতটা এখন দেখলে আমরা ক্লিয়ার হব। তো ক্লিয়ার হই। তো সালফার এখানে লিখি, সালফার লিখলাম, সালফার হাত কয়টা সালফারের? 6টা,
দ্বিবন্ধন, তো দ্বিবন্ধনে দুইটা অক্সিজেন দিয়ে দিলাম আগেই, তো দুইটা অক্সিজেন চলে গেল, তো দুইটা অক্সিজেন চলে গেলে হাতে রয়েছে তিনটা অক্সিজেন। এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তাহলে আমরা যে অক্সিজেনের সাথে কি হয়, হাইড্রোজেন যুক্ত হাইড্রোক্সিল তৈরি করবে, তাহলে এখানে একটা অক্সিজেন দিয়ে দিলাম, একটা হাইড্রোক্সিল হয়ে গেল। তাহলে আরেকটা কি হবে, আরেকটা হাইড্রোক্সিল হবে, তাহলে অক্সিজেনের সাথে হাইড্রোজেন দিয়ে দিলাম। কিন্তু তাহলে যেহেতু কি দুইটা চলে গেল, আরও দুইটা অক্সিজেন চলে গেল, চারটা, বাট আরেকটা তো অক্সিজেন বাকি রয়েছে, তো সেই অক্সিজেনটা কোথায় বসাবো? সেটা কিন্তু সালফারের এই হাতে বসাতে হবে। আর এই হাতের সাথে এই যে হাইড্রোক্সিল যে আরেকটা হয়েছে সেটার সাথে যে আমি হাইড্রোক্সিল বলবো না, অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন মিলতে সেটার সাথে এই অক্সিজেনকে আরেকটা হাত পূর্ণ করে তার দুইটা হাত পূর্ণ হলো। এখন আমরা এখানে কিন্তু একটা জিনিস পর্যবেক্ষণ করে দেখতে পারি যে এই যে আমি আগেই বলছি অক্সিজেন যে এভাবে থাকে গাঠনিক সংকেত, সেটা কি পার অক্সাইডের কি সংকেত। তো এখানে আমরা দেখতেছি পার অক্সাইড আকারে আছে অক্সিজেন দুইটা, তাহলে দুইটার ক্ষেত্রে একটার জন্য কত হবে? -1, এখন আর -2 হবে না, একটার জন্য -1, তাহলে দুইটা আছে কত? -2 হয়ে গেল দুইটা অক্সিজেনের জন্য। আর এগুলি কিন্তু পার অক্সাইড আকারে নাই, গাঠনিক সংকেত কিন্তু এরকম না, এক বন্ধু অক্সিজেন দুইটা এরকম না। তাহলে কি একটা দুইটা এইভাবে আছে আলাদা আকারে স্বাভাবিক অবস্থায়, তিনটা আছে চারটা, তাহলে চারটার জন্য কত? মাইনাস, একটার জন্য কত? -2 হলে, তাহলে চারটার জন্য -8, তাহলে কত? তাহলে আমরা দেখতেছি -8, তাহলে -8 হয়ে গেল এখানে। তো -8 হইলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে, এখানে 2 আর কত মাইনাস, এখানে আমরা ভুল করেছি একটা জিনিস, এখানে -8 কীভাবে হয়, দুইটা যদি চলে যায়, দুইটা চলে গেল, তো দুইটা চলে যাওয়ার পরে কত হলো? -2 হলো। তাহলে এখানে কয়টা আছে বাকি? একটা, দুইটা, তিনটা, আমরা চারটা গুনছি, তো এটা আমার ভুল হয়েছে। তাহলে তিনটার ক্ষেত্রে কত? -6, কারণ একটার জন্য -2 হলে তিনটার -6, তাহলে কত? -8, তাহলে -8 হলো। তো এই -8 এখানে কিন্তু -10 বসাইছিলাম, তো এখন আর -10 বসাবো না, এখন কি হবে? -8 হবে। তো এখানে -8 হবে, তাহলে আমরা যদি ডিরেক্ট নিয়মে করি, তাহলে 2 হাইড্রোজেন দুইটার জন্য 2 প্লাস এক্স প্লাস কত এখন? -8 ইকুয়াল টু টোটাল 0। এখন কিন্তু -10 হবে না, কারণ গাঠনিক সংকেত দেখতে পারছি আমরা। তো তাহলে কি 2 প্লাস এক্স -8 ইকুয়াল টু 0, তাহলে কত? এক্স ইকুয়াল টু ডিরেক্ট যদি লিখি আমরা, তাহলে কত? +6। আর আমরা স্বাভাবিক যে নিয়মে করতাম তাহলে কিন্তু +8 বেরোতো, তো +8 বেরোলে কিন্তু ক্রস 0। তো এখন আমরা দেখলাম যে পার অক্সাইড যেহেতু আছে, এটা জারণ সংখ্যা কি +6 হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। এগুলি আসলে বেশিরভাগ অ্যাডমিশন টেস্টে এসেই থাকে এবং এগুলি সর্বোচ্চ ইম্পর্টেন্ট। তো আমরা এই সালফারের সাথে যখন কোনো একটি যৌগ এরকম থাকবে, মানে অক্সিজেন আকারে অক্সিজেনযুক্ত থাকবে সালফারের সাথে, তখন অবশ্যই আমরা তার কি গাঠনিক সংকেত দেখে নিব, সেই গাঠনিক সংকেতে কি পার অক্সাইড আছে কিনা। তো আজকের লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।